সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসাদ, এবং অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমরা আলোচনায় যাবো, তবে যাবার আগে আমরা একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে বাজেট নিয়ে বিএনপি সিপিডির এক সুরে মাথা ব্যথা নেই বলেছেন ওবায়দুল কাদের। লুটেরাদের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সামনে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সানেমের পর্যালোচনা। কালো টাকা অবাধে সাদা না করে অবৈধ ইনকাম বন্ধের পরামর্শ। ঈদ সামনে রেখে জাল টাকা ছড়ানো চক্রের 4 জন গ্রেপ্তার। এবার চাহিদা বেশি 100-200 টাকার নোটের, জিজ্ঞাসাবাদ তথ্য। এই ছিল মোটামুটি। এছাড়া ভারতে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোটা থেকে এই ছিল সংবাদ। আমরা একটু রাজিকুজ্জামানের মতো আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2024-25 অর্থ বছরের জন্য সংসদে বাজেট প্রস্তাব করা হয়েছে, এবং সেই বাজেটের বড় একটি অংশ যেটি মানুষের আসলে চাহিদার বিষয়, সেটি হচ্ছে বাজেটে কি থাকছে না থাকে, তার চেয়ে মানুষের আসলে মূল্যস্ফীতি এবং আসলে জিনিসপত্রের দামের উপরেই মানুষের বেশি নজর, কৃষিপণ্য পাওয়ার বিষয়টি। সেই মূল্যস্ফীতি কমানোর কথা বলা হয়েছে, যেটি 10% রয়েছে বলা যায় এখন মোটা দাগে, সেটিকে 6% নামিয়ে আনার কথা বলছে সরকার। সেটি আসলে সরকারের এই পরিকল্পনা বাস্তবসম্মত হবে কিনা, সেটি আসলে সরকার এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারবে কিনা, মূল্যস্ফীতি কমানোর এই চ্যালেঞ্জকে। ধন্যবাদ। বাজেট হয়েছে, বাজেট হওয়ার পরে তো নানা ধরনের প্রতিক্রিয়া দেখছি, তবে একটা নতুন ধরনের প্রতিক্রিয়া দেখেছি যে বাজেট হওয়ার পর চট্টগ্রামের আনোয়ারায় বাজেট নিয়ে আনন্দ মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। তো ফলে আনন্দ মিছিল করতে গিয়েও আহত হচ্ছে, মানে এত ভালো বাজেট হয়েছে তাদের কাছে, আনন্দে আহত হচ্ছে। আর সাধারণ মানুষ মর্মাহত হচ্ছে, এবং যারা এই জাহাঙ্গীর স্যারের মতন যারা একটু অর্থনীতি নিয়ে ভাবেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন যে কি বাজেট হলো। আর অনেকে বলছেন বাজেটে কী বা আসে যায়, আর সরকার পক্ষ বলছেন সমালোচনাতেই বা কী আসে যায়। ওই সিপিডি তারপরে টিআইবি কি বললো তাতে তাদের কিছু আসে যায় না। তাহলে কার আসে যায়? আসে যায় তো অল্প আয়ের মানুষ যারা, সীমিত আয়ের মানুষ যারা, তাদের আসে না, তাদের শুধু যায়। ওই যে আপনি বললেন দ্রব্যমূল্য 10%-এর উপরে আছে, এটা তো এই সরকার এবারের ক্ষমতায় আসার পরে বলছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাদের প্রধান চ্যালেঞ্জ। জানুয়ারি মাসের 7 তারিখের পরে 6 মাস হয়ে গেল, সেই চ্যালেঞ্জ মোকাবেলা কতটুকু সফল হয়েছেন? সাধারণ মানুষ ভাবছে যে দ্রব্যমূল্য বাড়ছে, বাড়ুক, আমার বেতনটা একটু বাড়বে না, আয়টা একটু বাড়বে না। এখন একজন গ্রাম পুলিশ গ্রামে থাকে, সারাদিন কাজ করে, 70 ধরনের কাজ করে নাকি গ্রাম পুলিশরা, তাদের বেতন কত? 6,500 টাকা, 7,000 টাকা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত আমাদের গার্মেন্টস, সেখানে মজুরি নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা। আমাদের ইনফর্মাল সেক্টরে কোনো কোনো ক্ষেত্রে মজুরি 7,000, 8,000, 9,000 টাকা। চা বাগানের শ্রমিক যে আমাদের সামনে চা দিয়েছেন, প্রতিদিন 23 কেজি চা পাতা তুললে তারা মজুরি পাচ্ছে 170 টাকা। এই মানুষের কাছে বাজেট কি? গ্রাম পুলিশের কাছে বাজেট কি? তাদের কাছে বাজেট মানে হচ্ছে জিনিসের দাম আরেক দফা বাড়ছে, কিন্তু আমার আয়টা তো বাড়ছে না, তার মানে কষ্টটা বাড়ছে। আর উল্টো দিক থেকে হিসাব করে দেখুন যে 100 টাকায় আপনি আগে 32 টাকা দিতেন ট্যাক্স, সেটা হলো মোবাইলের জন্য। এখন আপনি 100 টাকায় দিতে হবে আপনার 39 টাকা, 139 টাকা, তার মানে 100 টাকায় 39 টাকা দিতে হবে, 7 টাকা করে বাড়লো। একটু ছোট্ট হিসাব করে দেখুন, এই যে আমরা কথা বলি, একসময় বলতে কথার কোনো দাম নাই, এখন শুধু কথা বলা বাবদ সরকার ট্যাক্স আদায় করছে বছরে প্রায় 20,000 কোটি টাকা। একজন মানুষ যদি দিনে 10 টাকার করে কথা বলে, 10 টাকার কথা বললে সরকার 3 টাকা ট্যাক্স নেবে ওখান থেকে। তা 3 টাকা ট্যাক্স নিলে তাহলে 18 কোটি আমাদের মোবাইল গ্রাহক, প্রায় 20,000 কোটি টাকা মানুষের পকেট থেকে নিল। নিক, আমাদের পকেটের টাকা সরকার নিয়ে গেল, কিন্তু আমাদের পকেটের টাকা কার পকেটে যাচ্ছে? প্রশ্নটা এটা। এই আমাদের পকেটের টাকা যদি কৃষিতে যেত, আমাদের পকেটের টাকা যদি শিক্ষায় যেত, আমাদের পকেটের টাকা যদি স্বাস্থ্য খাতে যেত, আমাদের এই পকেটের টাকা যদি আমার ছেলে মেয়েদের চাকরি বাকরির ব্যবস্থাটা হতো, তাহলে বুঝতাম যে আমার পকেট থেকে টাকা যাক, সেই টাকা আবার দেশের কাজে লাগবে। এখন বাংলাদেশের 3টা খাত খুবই গুরুত্বপূর্ণ। একটা খাত আমরা বলছি যে রপ্তানির জন্য গার্মেন্টস, আমরা প্রায় $46 বিলিয়ন গার্মেন্টসের এক্সপোর্ট করি, কিন্তু কত টাকা আবার ইম্পোর্ট করি এটা কিন্তু চাপা রাখা হয়েছে, সেটা আমরা দেখি না। তারপরে ধরলাম যে ওইটাই সত্য। এরপরে আর একটা কি, আমরা মানব সম্পদ, আমাদের সন্তানদেরকে এক্সপোর্ট করি। প্রতি বছর, গত বছর আমরা 13 লক্ষ ছেলে মেয়েকে এক্সপোর্ট করে দিয়েছি,
দিয়ে আমরা তাদের কাছ থেকে $22 বিলিয়ন, তাদের ঘামে ভেজা টাকা আমরা $22 বিলিয়ন পেয়েছি। এই দুটো হলো বাংলাদেশের খাত, এবং দুটো হচ্ছে বিদেশ নির্ভর। বিদেশের যদি আমাদের শ্রমিক না নেয়, এই শ্রমশক্তি যাবে না। বিদেশের যদি আমাদের তৈরি কাপড় না পড়ে, তাহলে আমাদের কাপড় বিক্রি হবে না। কিন্তু বাংলাদেশে আর একটা খাত নীরবে নিভৃতে আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছে, সেটা হলো কৃষি খাত। আমার একটা শার্ট 6 মাস ব্যবহার করলেও চলবে, 6 মাস নতুন শার্ট কিনলেও কোনো অসুবিধা নাই, কিন্তু 6 মাস কেবে না খেয়ে বাঁচতে পারবো না। আমার এই খাওয়ার সংস্থান করছে যারা, পুষ্টির সংস্থান করছে যারা, সেই কৃষকের অবস্থাটা কি? এবার বাজেটে দেখেন সবচেয়ে বড় প্রতারণার শিকার হলো আমাদের কৃষি খাত। আমি এটা আসবো, একটু আলোচনা করি। ডক্টর জাহিদ আহমেদ, বাজেটের এই যে মানুষের চাহিদার সঙ্গে যে পার্থক্য, সেটি আসলে কিভাবে পূরণ করা সম্ভব? বা মানুষ যে বাজেট আসলে যে মানুষের মধ্যে এক ধরনের ধারণা যে জিনিসপত্রের দাম বাড়বে, তার ব্যয়ের চাপ বাড়বে, এটি থেকে আসলে মুক্তির কোনো উপায় আছে কিনা? দেখেন, আপনি প্রথমে মূল্যস্ফীতিটার কথা দিয়ে শুরু করেছেন, রতন সাহেব এটা নিয়ে কথা বলেছেন। তো মূল্যস্ফীতি কমানোর একটা লক্ষ্যমাত্রা আছে, ধরে নেওয়া হয়েছে যে আমরা 6.5% মূল্যস্ফীতিটাকে কমিয়ে নিয়ে আসব। এখন মূল্যস্ফীতি প্রায় 10%। তো আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি 10% থেকে 6.5% নামিয়ে আনা যাবে, এটা খুব দুঃসাধ্য। আমাদের যে বাজেট বর্তমানে যেটা দেয়া হয়েছে, বলা হচ্ছে যে এটা অনেকটা টাইট, 8-60 বাজেট, এবং এখানে আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা এটা যে ধরা হয়েছে এবং এখানে যে বাজেট দেয়া হয়েছে, তো এটা আমার কাছে মনে হয় যে যত বেশি আমরা বলেছি যে কৃষি খাতকে যথেষ্ট গুরুত্ব দেয়া হবে, আমাদের বাজেট প্রদানের ক্ষেত্রে যা আমরা দেখলাম সেটা প্রতিফলন ঘটে নাই। এখন বাজেটে, টোটাল বাজেট এগ্রিকালচারে 47,332 কোটি টাকা, যেটা মোট বাজেটের 5.94%। তো এই এগ্রিকালচার বলতে মনে হয় মৎস্য প্রাণী সম্পদ সহ যে কৃষি 5টা মন্ত্রণালয়, সব মিলিয়ে 5টা মন্ত্রণালয় ধরা হয়। এটা আপনি যদি গ্রোথ রেট দেখেন, গত মূল বাজেট থেকে যদি দেখেন, তাহলে দেখা যায় যে 8% বেড়েছে। কিন্তু আপনি যদি গত বাজেটের যে রিভাইজড হয়েছে সংশোধিত বাজেট হলো প্রকৃত কত টাকা লাগলো সেটা, তো সেটার থেকে যদি দেখেন এটা দারুণভাবে কমে গেছে। আমি কৃষি প্রধান খাত হলো শস্য খাত। শস্য খাতে আপনার বাজেট যেটা দেয়া হয়েছে 27,214 কোটি টাকা, নতুন বাজেটের যে প্রস্তাব, তো এটা এর আগে ছিল 25,118 কোটি টাকা, কিন্তু এটা গিয়ে আমাদের রিভাইজড বাজেটে দাঁড়িয়েছে 33,275 কোটি টাকা। এখন আপনি যদি মূল বাজেটের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখা যাবে যে আমাদের বাজেট 8% বেড়েছে, কিন্তু আপনি যদি রিভাইজড বাজেটের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখা যাবে 18.21% কমে গেছে। আপনি যদি কৃষির অন্যান্য খাত, মৎস্য প্রাণী সম্পদ খাত, তারপরে ল্যান্ড, তারপরে এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এগুলোতে যদি আপনি দেখেন যে বাজেট খুব মার্জিনালি বাজেটটা ইনক্রিজ করেছে, কিন্তু যদি রিভাইজড বাজেটের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যায় ওয়াটার রিসোর্সেস, তারপরে আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এগুলোতে বাজেট কমে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে সাবসিডি, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, যে সাবসিডিটা দেয়া হয় সরাসরিভাবে কৃষক যাতে উপকৃত হয়। সেটা দুই রকমের হয়। একটা হতে পারে যে উপকরণের উপর সাবসিডি দেয়া, দাম বেড়ে যায় আন্তর্জাতিক বাজারে, আমরা অনেক উপকরণ কিনে বাইরের থেকে নিয়ে আসি, ইম্পোর্ট করে, সুতরাং সাবসিডি দিয়ে তার দামটা কমিয়ে রাখা। আরেকটা হতে নগদ সহায়তা দেয়া হয়। এটা একবার দেওয়া হয়েছিল এই বর্তমান সরকার আমলে 2009-10 সালে, এরপরে নগদ সাবসিডির কথা চিন্তা করে নাই সরকার, যদিও আমরা বলেছি যে এটা খুবই দরকার। তো এই সাবসিডি আমাদের ছিল 17,533 কোটি টাকা গত মূল বাজেটে, কিন্তু আন্তর্জাতিক বাজারে উপকরণের দাম যখন বেড়ে গেছে
তখন সাবসিডিটা আরো বেশি প্রয়োজন হয়েছে। এরপরে 8,000 কোটি টাকা আরো বেশি দেয়া হয়েছে সাবসিডি। দেয়াতে আমাদের যে বাজেট সেটা মূল বরাদ্দ যেটা রিভাইজড করা হয়েছে সেটা 25,644 কোটি টাকা। মোট সাবসিডি যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার হয়েছে সেই সাবসিডিটা, তাইলে আমরা ধরে নিতে পারি যে এই সাবসিডিটাই এখন কমপক্ষে যদি নাও বাড়াই অন্তত এই 25,000-25,500 কোটি টাকা আমার রাখা দরকার। তার কারণটা হলো যে আমার আন্তর্জাতিক পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি তো কোনো পরিবর্তন হয় নাই, উপকরণের দাম তো সাংঘাতিকভাবে কমে যায় নাই, এবং মানুষের তো প্রয়োজন আরো বাড়ছে, কৃষকদের প্রয়োজন আরো বাড়ছে, কৃষকদের যে তাদের চাষাবাদের খরচ সেটা আরো বাড়ছে, এবং প্রফিট মার্জিন সেটা অনেক কমে যাচ্ছে। কাজে অন্তত এই সাবসিডিটা যদি থাকতো তাহলে কোনো কথা বলার থাকতো না, কিন্তু এইটাকে আবার কমিয়ে দিয়ে গত বছরের মূল বাজেট যেটা ছিল সেইটার থেকেও কমিয়ে আপনার 278 কোটি টাকা আরো আগের বাজেট থেকে কম করে দিয়েছে। এবং এই বাজেট থেকে আপনার প্রায় 32 বা 33% কমিয়ে দেওয়া হয়েছে সাবসিডিটা। কিন্তু এরকম কি হয়েছে যে এটি কমিয়ে উন্নয়ন ব্যয়টি বাড়ানো হয়েছে? এইটা কমে উন্নয়ন ব্যয় যদি বাড়ানো হতো তাহলে তো মোট বাজেট তো তাইলে আরো বাড়তো, উন্নয়ন ব্যয় বাড়ছে, মোট বাজেট তো বাড়ে নাই। যেমন আমি বলতাম যে প্রধান বাজেটের খাত হলো শস্য খাত, সেখানে আপনার যেটা সাবসিডি দিয়ে সহ যোগ করে যেটা ছিল আমাদের প্রকৃত খরচ যেটা ছিল 33,000 কোটি টাকা, এটা উন্নয়ন অনন্য সবকিছু মিলিয়ে এটা লেগেছে। তো এটার থেকে তো এবার বাজেট 27,000 কোটি টাকাতে অনেক অনেক কমিয়ে দেওয়া হয়েছে, 6,061 কোটি টাকা এটা কমে গেছে। তো 6,061 কোটি টাকা যে কমছে এটা এই বাজেট সাবসিডি কাট করা হয়েছে, যার জন্য এখানে হয়েছে। এটা সবকিছু হিসাব তো এখানেই আছে। তো এমন একটা পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি বাজেটের এই যে সাবসিডিটা কাট করছেন? এর কিছুদিন আগেই আপনার গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024, তাতে বাংলাদেশ পৃথিবীর 10টি বড় ফুড ক্রাইসিস আছে এমন দেশের মধ্যে 8ম। এবং বাংলাদেশ সরকারের যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা যায় শতকরা প্রায় 22% মানুষ ফুড ইন ক্রাইসিসে আছে। গত 3 বছর ধরে আমাদের যে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে সেটা বাড়ছে 0.52%, জনসংখ্যা বাড়ছে 1.3% হারে। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য তো আপনারা এইটা সমর্থন করেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য বলছে যে সবকিছু দ্বিগুণ বেড়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এবারও যখন ব্যাখ্যা করছিলাম তখন বলছে আমরা কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার, তিনি বলেছেন যে দ্বিগুণ বেড়েছে উৎপাদন। কথায় বার্তায় ঠিকই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, কিন্তু বাজেটের যে প্রস্তাবনা তাতে তো সেই অগ্রাধিকার আমরা দেখছি না। আরেকটি কথা যে কৃষির উৎপাদন খুবই বেড়েছে, আমি আপনাকে বলি যে কৃষির উৎপাদনটা মানে কি? কৃষির উৎপাদন আউশ, আমন, বোরো সবচেয়ে প্রধান আমাদের খাদ্যশস্য, এটা হলো প্রধান। এবং সেখানে দেখা যায় যে গত 4-5 বছর ধরে আমরা 3% পর্যন্ত ফুড সেক্টরে আমরা 3-4% পর্যন্ত করতে পারছি না, প্রবৃদ্ধি করতে পারছি না। কিন্তু আমাদের টার্গেট ছিল যে আমাদের যে টার্গেট সেটা হলো 4% হারে আমরা প্রবৃদ্ধি করব। এখানে আরেকটি বিষয় যে আপনি যখন একটা বাজেট শোনেন, বক্তৃতা শোনেন, তখনই মাননীয় মন্ত্রী বলেন যে আগামীতে আমাদের প্রবৃদ্ধির হার হবে 6.75% বা 6.8%। তো কৃষিতেও কিন্তু আগে বলা হতো বাজেটে যে আগামী বছর আমরা মনে করছি যে কৃষিতে প্রবৃদ্ধি হবে 3.8% বা 4.5%, এই ধরনের একটা কথা বলতো, সম্ভাবনার কথা বলে, এবং সেটাকে অর্জন করার জন্য যেই বাজেটের সাপোর্ট দরকার সেটার কথা বলা হতো।
কিন্তু আজকে কয়েক বছরের যেই বাজেট, এই বাজেট বক্তৃতায় যে সামনে আমরা কি একটা গ্রোথ রেট আশা করছি এগ্রিকালচার সেক্টরে, সেটা কিন্তু বলা হয় না, এবং এবছর আমরা কি গ্রোথ রেট পেলাম সেটাও বলা হয় না। এটা কোথাও বাজেট বক্তৃতায় পাবেন না। গত কয়েক বছর এই যে মাননীয় মন্ত্রী মহোদয়গণ বলেন যে কৃষিতে অনেক বড় ইয়ে হয়েছে, তো গত কয়েক বছর ধরে তো আমরা সেটা দেখছি না। বাড়ছে, কিন্তু যেটুকু দরকার সেটুকু বাড়ছে না। আরেকটি জিনিস হলো যে এই বছর আপনি যদি আমাদের মোট খাদ্যশস্যের কথা ভাবেন, তো মোট খাদ্যশস্য এবছর আমাদের যেটা সম্ভাবনা, যেটা সম্ভাব্য সরকার যেটা মনে করছে যে আমাদের অর্জন হবে, সেটা হলো 5,13,00,000 টন। 5,13,00,000 টন খাদ্যশস্য উৎপাদিত হবে, এটা মনে করছে। আর মোট খাদ্যশস্য গতবার ছিল 4,67,00,000 টন। এখন যদি আমি এটাকে গ্রোথ রেট দেখি তাহলে 10% হয়। আর যদি আমাদের যে মোট খাদ্যশস্যের যে পরিমাণ এবার বলা হচ্ছে যে 2,22,22,00,000 টন বা 23,00,000 টন আমাদের বোরো চালের উৎপাদন হয়েছে, এই যদি হয় সেটাও 10% হার। এখন 10% হারে যদি খাদ্যশস্যের উৎপাদন হয়, উৎপাদন বাড়ে, তাহলে কি বাজারের অবস্থা এই হয়? এইটা কি সাধারণ মানুষ এটা বিশ্বাস করতে চাইবে? কিন্তু গত 3 বছর ধরে যে উৎপাদন বৃদ্ধি ঘটেছে আমাদের খাদ্যশস্যে, তাতে এটা সাপোর্ট করে না যে এই বছর 10% হারে আমাদের খাদ্যশস্যের উৎপাদন। এটা নিয়ে আরো কথা বলবো রতনের কাছে। যেটা হচ্ছে যে আমি যদি অর্থমন্ত্রী এই বক্তব্য ধরি যে বাজেটের বরাদ্দের পাশাপাশি তিনি যেটি দাবি করেছেন সংসদে যে খাদ্য উৎপাদন বেড়েছে, কৃষি উৎপাদন বেড়েছে এবং মৎস্য উৎপাদন বেড়েছে, যদি তার এই বক্তব্য আমরা সঠিক ধরে নিই, স্যার যেটি বললেন যে 10% বৃদ্ধির চিত্র আসলে বাজারে নেই এবং বাজারের চিত্র কতটা ভয়াবহ সেটি সবাই জানে, তাহলে এই যে পরিসংখ্যান সরকারের বা সরকারের যে দাবি সেটির সাথে মানুষের যে জীবন যাপন সেটির যে ফারাক, আসলে এটি কি দেখার কেউ কি নেই? এটা দেখার জন্য আর কে থাকবে? আমাদের কপাল আছে, আর প্রশংসা বাণী করার মতন একদল মানুষ আছে। তাদের প্রশংসার কারণে সরকার সত্যটা দেখতে পাচ্ছে না, আর আমরা কপাল নিয়ে বসে আছি বলে আমাদের দুঃখটার কারণটা খুঁজছি না। এখন ধরুন এখানে আমরা যারা বসে আছি, আমরা আজকে সারাদিনে সরকারি হিসাব অনুযায়ী প্রত্যেকে 75 গ্রাম মাছ খাওয়ার কথা, 120 গ্রাম মাংস খাওয়ার কথা, প্রায় একটার মতো ডিম খাওয়ার কথা। কারণ বলুন তো, আমরা এখানে যত আমরা টিভি ক্যামেরাম্যান সবাই, ইনক্লুডিং স্যারকে বলতে, স্যার হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে সচ্ছল মানুষ। সেই সচ্ছল মানুষটাও তিনি 3 টুকরা মুরগির মাংস অথবা গরুর মাংস আর 2 টুকরা মাছ খেয়েছেন কিনা আজকে সারাদিন। সরকারি হিসাবে কিন্তু তাই সরকার দিয়েছে। আমি 49 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করেছি, 17 কোটি মানুষকে ভাগ করেন 75 গ্রাম করে মাছ পর। সমতা তো নাই। হ্যাঁ, টাকা যাদের আছে তারাও খেতে পারেন কিনা, অথচ সরকারি হিসাবে তো আছে। আপনি প্রায় 90 লক্ষ টন মাংস উৎপাদন করেছেন। আমাদের প্রায় মাথাপিছু এখন আমরা 106 থেকে 112টা পর্যন্ত ডিম উৎপাদন করে ফেলতেছি আমরা। ফলে এই যে কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই, আমাদেরও সরকারের মানে কথায় আছে, আমাদের মুখে নাই। 1 2 নম্বর, মুখে যাদের আছে তাদের পকেটে এত বেশি যে তাদের মুখে রোচে না। আমাদের দেশে নাকি কিছু মানুষের খাবার এতখানি অপচয় হয় যে অপচয়কৃত খাবারটা দেশের 20 লক্ষ মানুষ খেতে পারে, তারপরে অপচয় করছেন। তার মানে অপচয় করার মতো একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে। এবং আমাদের মাঝে মাঝে মন্ত্রী সাহেবরা বলেন না, আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বসবাস করি। এরকম কিছু মানুষ আছে তারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বসবাস করে, শুধু না ইউরোপের ব্যাংকেও টাকা রাখে এবং তাদের দেশের ব্যাংকগুলো তাদের টাকা রাখতে অক্ষম, সেই রকম মানুষও আছে। কিন্তু আমি যখন বাজেট করব, নজর তো থাকে সাধারণ মানুষের পকেটের দিকে। বাজেটে যে আমরা 5 লক্ষ কোটি টাকা আমরা কর আরোপ করলাম, সে করের তো 70% টাকায় তো আসবে এই সাধারণ মানুষের পকেট থেকে। ওই ভ্যাট নেওয়ার ক্ষেত্রে তো কোনো মানুষ, এমনকি ভিক্ষুকও যে ভিক্ষা করে টাকা রোজগার করে, সেও তো ভ্যাটের আওতার বাইরে থাকবে না। ফলে টাকাটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে দরিদ্র মানুষের কাছ থেকে নিচ্ছি, আর সুবিধাটা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ধনীদেরকে দিচ্ছি। মানে বাজেটের একটা নীতি কৌশল হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে যে ধরুন কেউ যদি বাংলাদেশে, এটা খুব রেয়ার, তারপরেও ধরলাম সৎভাবে খুব ব্যবসা করেন, তিনি কর্পোরেট ব্যবসায়ী, তিনি সৎভাবে ব্যবসা করলে তার 30% তার পূর্বে ট্যাক্স দিতে হবে। আর যদি অসৎ হয়ে
এখন তো যে নামটা খুব মুখে মুখে ফিরছে বেনজির, এইরকম যদি নজির স্থাপনকারী কিছু মানুষ হন, তিনি অসৎভাবে টাকা রোজগার করে 15 টাকা 100 টাকায় 15 টাকা দিলে টাকাটা বৈধ হয়ে যাবে। তারপর রাস্তায় কোনো একজন ছিনতাইকারী আপনার পকেট থেকে 100 টাকা নিয়ে তারপরে এনবিআর কি বললো যে আমি 15 টাকা আপনাকে দিলাম, বাকি 85 টাকা বৈধ। তার মানে ছিনতাইকারীদের নৈতিকভাবে বৈধতা দেওয়া হয়। এতে করে কয়জন টাকা চোরা মানে কালো টাকার মালিকরা টাকা দেবেন এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই নীতিটা এটা বোঝায় যে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, সরকারের নজরটা কার দিকে, সরকার টাকা আদায়ের জন্য কাদের দিকে নজর দিয়েছে, আর সরকার টাকা দেওয়ার জন্য কাদের দিকে তার স্নেহের দৃষ্টি দিয়েছে। এর সঙ্গে যদি খেয়াল করি, যেটা স্যার এতক্ষণ ধরে বললেন, যে দেশের প্রধান যদি বিবেচনাটা করি যে জনসংখ্যা বৃদ্ধির হার 1.3% হারে, প্রতি বছর 22 লক্ষ করে নতুন মুখ আসছে আমাদের, 31 থেকে 32 লক্ষ শিশু জন্মগ্রহণ করে, 9 লক্ষের মতন বুড়ো মানুষ মারা যায়, তাহলে প্রায় 22-23 লক্ষ নতুন করে মুখ আসে। এই নতুন মুখের জন্য খাবার জোগান করার জন্য প্রতি বছর কী পরিমাণ খাদ্য উৎপাদন বাড়ানো দরকার? খাদ্য উৎপাদন বাড়ছে আমাদের 0.52% হারে। তাহলে তারপরেও টিকে আছে কেমন করে? ওই যে 22% মানুষ অল্প খায়, প্রায় 52-53% মানুষ তারা অপুষ্টিতে ভোগে। ওই মানুষগুলো অপুষ্টিতে ভোগে বলে বাকি কিছু মানুষের জন্য হয়তো খাবারের সংস্থানটা হয়। আর একটা কি, এমন কিছু হিসাব আমাদের সামনে আসে যে সময় ধানটা উৎপাদন হয়ে কৃষকের হাতে আসছে সেই সময় আমি ভারত থেকে চালটা আমদানি করব। তার মানে বাজারে একটা বড় ড্রাস্টিক ইফেক্ট পড়ে যায় এটা, এবং এই কারণে হয় কি কৃষকরা আবার একটা মার খায়। এবং এইবার দেখুন এই বাজেটে কৃষকদের সহায়তা করার কিছু আছে না, তা নাই, বরং আমাদের বাণিজ্যমন্ত্রী বলছেন জিনিসের দাম বাড়ার পিছনে কৃষকেরও হাত আছে। আচ্ছা, কৃষক হচ্ছে এমন একটা সম্প্রদায় যে উৎপাদন করার পরে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। শিল্প মালিকদের শিল্প এবং কৃষির মধ্যে এখানে পার্থক্য। শিল্পের ক্ষেত্রে যে উৎপাদন করে সে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে, কৃষির ক্ষেত্রে যে উৎপাদন করে সে বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। এটা নিয়ন্ত্রণ করে সবসময় মধ্যস্বত্বভোগী। ওই উত্তরবঙ্গের একজন মানুষ সে যদি 2 টাকা কেজি বেগুন বিক্রি করে, ঢাকায় সেটা 40 টাকায় বিক্রি হয়। এই ঢাকার 40 টাকায় কিন্তু ওই কৃষকের কোনো হাত নাই। এমমকি এই যে বোরো ধানটা উঠলো, কোনো জায়গায় 900, কোনো জায়গায় 1000 টাকা মানে মন দরে যে ধানটা বিক্রি করলো, কিন্তু বাজারে তো মোটা চাল এখনও 54-55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার না চালের দাম ঠিক করেছে 42 টাকা, তা বাজারে এটা 54 টাকায় বিক্রি হয় কেন? সরকারই তো এখানে নিয়ন্ত্রণ করছে না। তিনি আবার বলছেন মুক্তবাজার অর্থনীতিতে কাউকে নিয়ন্ত্রণ করার দরকার নেই। তার মানে মুক্তবাজার অর্থনীতিতে মুক্তভাবে লুটপাট করা যাবে, এবং এই লুটপাটটা কাকে করা যাবে? আমার কৃষককে। তারপরে ধরুন আমরা সবজি উৎপাদনে পৃথিবীতে 4র্থ, ফল উৎপাদনে পৃথিবীতে 7ম। আচ্ছা, এইবার ফল চাষিদের অবস্থাটা কি? আম, লিচু এই সমস্ত উৎপাদন করেছে যারা, তাতে কি এই প্রচণ্ড খরা, এই খরার হাত থেকে এই ফল চাষিদেরকে রক্ষা করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছিল? নেওয়া হয়? কিংবা কৃষির ক্ষেত্রে এখন বড় বিষয় এটা দাঁড়িয়েছে মানসম্পন্ন বীজ পাওয়া আর পোকার আক্রমণ থেকে মানে ফসলটাকে রক্ষা করা। সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কোথায়? ফলে সে ভূমিকা পালন করার ক্ষেত্রে তার দায়িত্ব সে পালন করছে না, কিন্তু সে প্রত্যাশা করছে আমার 10% খাদ্য উৎপাদন বাড়বে। স্যার একটু হিসাব দিয়ে বললেন না যে প্রক্ষেপণ করা হয়েছে 10% বাড়াবে। আবার এই সরকারই একটা প্রক্ষেপণ করেছে কি, 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমাদের বাজেট বরাদ্দ হবে 11%, কিন্তু এবার দেওয়া হলো 4.9%। সরকার যেটাকে প্রক্ষেপণ করেছে বাজেট তার অর্ধেক দিয়েছে। ফলে আমি টাকা দিব অর্ধেক আর উৎপাদন চাইব দ্বিগুণ, এটা কেমন করে সম্ভব? ফলে এই আমাদের অর্থনীতিতে এমন একটা বলবো যে রবীন্দ্রনাথ খুব দুঃখ করে একবার বলেছিলেন যে উহারা উন্নয়নের পালে ফু দিতেছে, গাল যত ফুলিতেছে পাল তত ফুলিতেছে না। তা আমাদের গালে কথা যতখানি আছে, কৃষকের মুখে কিন্তু খাবারটা সেই পরিমাণ নাই। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা বারবার আমরা তুলে ধরার চেষ্টা করছি, এই দুর্দশাটা বারবার তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশকে যদি টিকে থাকতে হয় এবং বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের যদি একটা সুস্থ সবল জাতি হিসেবে দেশের মানুষকে গড়ে তুলতে হয়, বিদেশের শ্রমবাজারেও যদি শ্রমশক্তি পাঠাতে হয়, আর নিজের দেশেও যদি শ্রমশক্তি হিসেবে কাজ করতে হয়, তার খাদ্য এবং পুষ্টিটা লাগবে। এই খাদ্য এবং পুষ্টির জন্য কৃষিকে অবহেলা করে পুষ্টিকর খাবার উৎপাদন করা যাবে না। পুষ্টিকর খাবার ছাড়া একটা পুষ্ট জাতীয় গড়ে তোলা যাবে না। এটা তো একটা সাধারণ কথা। এই সাধারণ কথাটাও সরকার গ্রহণ করছে না কেন? কারণ বাজার অর্থনীতিতে সে এমনভাবে যে কৃষক তুমি ফসল উৎপাদন না করে যাবে কোথায়?
আর জনগণকে বলছে তুমি খাবার না খেয়ে কিনে যাবে কোত্থেকে, দাম যাই হোক তোমাকে খেতেই হবে। ফলে এই খাদ্যপণ্যের বাজারটা হয়ে গেছে এখন সবচেয়ে লুক্রেটিভ বাজার, সবচেয়ে লোভনীয় বাজার, যে দাম যাই হোক মানুষকে খেতেই হবে। এবং এইটাকে মানুষকে জিম্মি করে ফেলছে, আর কৃষককেও জিম্মি করে ফেলছে। যাই হোক কৃষককে তো উৎপাদন করতে হবে, তার তো আর কোনো উপায় নাই, সে তো আর কিছু জানে না। এখনো প্রায় 40% কাছাকাছি মানুষ এই কৃষির সঙ্গে যুক্ত হয়ে আছে। তারপরে দেখুন বিবিএস এর একটি হিসাব বলছে যে কৃষিতে যুবশক্তি পরিমাণটা কমছে। গত কয়েক বছর 15 লক্ষ যুবকের কথা বলা হচ্ছে তারা কৃষিখাত থেকে সরে এসেছে। এখন দেখবেন যে শহরের রাস্তাগুলোতে যে ইজি বাইক চলে, প্যান্ট শার্ট পরা ছেলেরা চালায়। ফলে কৃষিতে কিন্তু যেহেতু কৃষিতে লোকসান হয়, এই জন্য যুবকরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কৃষি কি তাহলে শেষ পর্যন্ত বৃদ্ধদের জায়গা হবে? ফলে এটা কিন্তু আরেকটা বড় সংকট তৈরি হচ্ছে। যেহেতু কৃষি থেকে সে লাভ করতে পারছে না, ফলে কৃষি থেকে যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদেরকে পুরোপুরি একটা আমদানি নির্ভর জাতিতে পরিণত হয়ে যাবে। এবং তার পরিণতি কী হবে? একটা কথা বলে শেষ করি, আমাদের প্রায় 2 কোটি বিঘার মতন যদি আমাদের আবাদি জমি থাকে, তাতে যদি কৃষকরা কোনো কারণে একটু অবহেলা করে অথবা সারটা ঠিক মতো দিতে না পারে, যদি বিঘা প্রতি 10 কেজি করে চালের উৎপাদনও কম হয়, তাও আমাদের 5,000 কোটি টাকার চাল আমদানি করতে হবে। তাহলে কৃষিতে যে ভর্তুকি, অনেক সময় বলেন আমরা ভর্তুকি দিয়েছি, এটা ভর্তুকি না, এটা হলো বিনিয়োগ। এই বিনিয়োগটা হচ্ছে জাতির স্বার্থে, গোটা দেশের স্বার্থে। আপনি ইউরোপে যান, সবচেয়ে বেশি ভর্তুকি দেয় তার কৃষিতে। জাপানে যান, সবচেয়ে বেশি ভর্তুকি দেয় কৃষিতে। আমেরিকাতে যান, চাষ করলে যে পরিমাণ ভর্তুকি পাবে, চাষ না করলে তার চেয়ে বেশি ভর্তুকি পাবে। এরকম ব্যবস্থা হচ্ছে যাতে গমের অতি উৎপাদন না হয়। এই জন্য বলে যে তুমি এই জমিটা চাষ না করলে এত হেক্টর জমি তুমি এই পরিমাণ ভর্তুকি তুমি পাবে। তো প্রত্যেকটা দেশ তার কৃষিটাকে মনে করেছে যে কৃষিটা যদি দুর্বল হয়ে যায়, গোটা অর্থনীতিটা বিপন্ন হয়ে যাবে। আর আমাদের এখানে কৃষককে বিপন্ন করে তারা বাজারটাকে চাঙ্গা রাখতে চায়, কারণ মানুষ তো 17 কোটি মানুষ, তার তো খেতেই হবে। ফলে খেতে গেলে তার এই পণ্য বিক্রি হবেই। এইরকম একটা জায়গা থেকে এই বাজারটাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। আমরা আলোচনা করব, তবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরব কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতি পর আবারও স্মরণ যাচ্ছে নিউজ অ্যান্ড ভিউজে। বিরতির আগে রতন ভাই বেশ কিছু সংখ্যার কথা বলছিলেন কৃষিখাত নিয়ে। আর আমরা তো জানি যে কৃষিখাতের যে পরিসংখ্যান বা বাংলাদেশের যেসব পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানের যে সংখ্যাগুলো বলা হয় সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকে। আপনি বলছিলেন যে 10% কথা সরকার দাবি করছে, সেই জায়গাটাতে আসলে আমাদের কৃষির ভবিষ্যৎটা আসলে কি দাঁড়াচ্ছে, কিংবা কৃষকরা যদি উৎসাহ হারায় তাহলে এই কৃষি ব্যবস্থাপনাটা কোন দিকে যাবে? এই যে উৎসাহ হারানোর কথাটাই হলো মূল কথা। যে রতন সাহেব বলছেন যে পৃথিবীর অনেক উন্নত দেশ, উনি বলছেন যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান কৃষিকে অনেক বেশি ভর্তুকি দেয়। তার কারণটা কি? কারণটা হলো যে কৃষি খুবই কষ্টের পেশা এবং দিনের পর দিন উপকরণ খরচ বেড়ে যাচ্ছে, কৃষির পার ইউনিট উৎপাদন খরচ বাড়ছে এবং তাতে করে তার প্রফিট মার্জিন কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তাকে সাবসিডি না দেয়া হয় তাহলে তাকে মাঠে ধরে রাখা যাবে না। এবং ওইসব দেশের সবাই তো কৃষক গ্রাম ছেড়ে চলে আসছে শহরে, এবং কৃষিক্ষেত্রে এখন 1 to 2% মানুষ কাজ করে। তো এর জন্য সাবসিডিটা দেয়া হয়। কিন্তু এই যে সেট অ্যাসাইড পলিসির কথা বললেন, যে কিছু জমি যদি ফেলে রাখা হয় তাহলে তাকে টাকা দেওয়া হয়, সরকার তাকে টাকা দেয়। কেন টাকা দেয়? কোনো সময় যদি সাপ্লাই যদি খুব বেশি বেড়ে যায়, ওয়ার্ল্ড সাপ্লাই, কারণ এরা তো ওয়ার্ল্ড সাপ্লাই তো তারা করে খাদ্যের, ওয়ার্ল্ড সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে দাম বেড়ে যাবে আর দাম কমে যাবে। তো দামটাকে স্টেবল, সাপ্লাইটা স্টেবল রাখার জন্য তারা সেট অ্যাসাইড পলিসি গ্রহণ করে, যে কিছু জমি ফেলে রাখো, এবং তার জন্য ওই জমিতে যে ফসল হলে তার যে লাভ হতো সেটা সরকার তাকে দিয়ে দেয়, ফার্মারকে দিয়ে দেয়। এটা এখন ওয়াইডলি এটা চলছে ইউরোপীয় কান্ট্রিগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে টাকাটা, কষ্টের টাকা, যে আমরা যে ঋণটা ইয়েটা দিই, ট্যাক্সটা দিই, এই ট্যাক্সটা তাইলে কোথায় খরচ হবে? সাবসিডিতে যাবে নাকি গার্মেন্টসে যাবে নাকি অন্য কোথাও যাবে? এখন প্রশ্ন হচ্ছে
যে কৃষি সাবসিডির একটা বড় মানে এর পক্ষে সবচেয়ে বড় কথাটা বলে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি আমাদের যেই সংবিধান তাতে তিনি লিখে রেখে গেছেন যে নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য কমাতে হবে, এবং সেটা কমানোর জন্য কৃষি বিপ্লবের বিকাশ সাধনের আহ্বান তিনি জানিয়েছিলেন। তো কৃষি বিপ্লবের বিকাশ যদি করতে হয় তাহলে তো ওখানে রিসোর্সেস তো সেখানে দিতে হবে, এবং বৈষম্য গ্রাম এবং শহরের বৈষম্য যদি আপনি করতে চান, হ্রাস করতে চান, তাহলে তো ওখানে কৃষিতে বেশি করে রিসোর্স দিতে হবে। যেটা আমরা বলি অহরহ, এটা স্বীকার করি, কিন্তু তার প্রতিফলন আমরা দেখি না। একটা জিনিস আপনি দেখেন যে আমাদের এই কিছুদিন আগে আমি খবরের কাগজে দেখছি যে হাজার হাজার কৃষি ঋণ নেয়া কৃষক, তাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস হয়েছে। আপনি কয়েকটা শুনেছেন যে এরকম খুব বড় বড় ব্যবসায়ী তাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস, তারা গেলে তো ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে সবাই সালাম দিতে থাকে। তো বড় ঋণ যারা নিচ্ছে এবং বড় ঋণ খেলাপি যারা হচ্ছে তাদেরকে তো সালাম দেয়া হয়, আর আমার সাধারণ কৃষক যারা আছে তাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস করা হয় এবং তারা পালিয়ে বেড়ায়। সার্টিফিকেট কেস, তাদেরকে ধরা হবে, তারা পালিয়ে বেড়ায়। এই ধরনের খবর হর হামেশা এইগুলো প্রচার করা হচ্ছে। এই যে এখন ঋণ আগে কিন্তু বলা হয়েছিল যে কৃষিক্ষেত্রে ঋণ কোনো ক্ষেত্রে ঋণ কমিয়ে দেওয়া হবে, যেমন মশলা ফসলের জন্য 4%, গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে 5%, এই ধরনের রেয়াতি সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং এই যে কৃষি ঋণের একটা সুদ 8% বেঁধে দেওয়া হয়েছিল। তো এখন তো আর এই বাধা নাই। তো এখন তো কৃষককে মার্কেট রেটে কৃষককে ঋণ নিতে হবে। তো এই সম্পর্কে তো বাজেটের মধ্যে কিছু বলা-টলা হয়নি। এবার দেখেন এত বড় একটা দুর্যোগ প্রতি বছর হয় আমাদের এখানে মধ্যে, এই বছর একটা কিছুদিন আগে একটা দুর্যোগ হয়ে গেল। এবং এই সব দুর্যোগ যখন এই সাইক্লোন হয়, বন্যা হয়, আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং তাদেরকে যাতে করে তখন তাদের দরকার হয় কিছু পুনর্বাসনের জন্য টাকা পয়সার দরকার হয়, আর বিশেষ কৃষিটাকে আবার নতুন করে করার জন্য তার বীজ টিজ ইত্যাদি তো আমাদের কিছু দরকার হয়। এটা কৃষি বিভাগ কিছু সাহায্য করে, কিন্তু তার ক্যাশ নিডস দরকার হয়, যার জন্য তাকে নগদ সহায়তা দিতে হয়। এবং এর জন্য আমাদের একটা এই দুর্যোগ মোকাবেলা তহবিল গঠন করার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং এটা আমাদের জাতীয় কৃষি নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত এটা আর হলো না। তো এই বছর যখন দুর্যোগটা হয় তখন তো আমরা মনে করেছি যে এর আগে একটু বলেছি বিভিন্ন জায়গায় যে কই এ সম্পর্কে তো কোনো রিফ্লেকশন তো নাই, বা যেটা এই সম্পর্কে দু একটা কথাও যদি হতো তাহলে মনে করতাম যে সরকার এ নিয়ে ভাবছে এবং কিছু করার কথা চিন্তা করছে। তো মোটামুটি ভাবে এই ক্ষেত্রে ছাড়াও আরেকটা জিনিস হলো যে এখন খাদ্য মূল্যস্ফীতি কমবে কি কমবে না, এবং সবচেয়ে বেশি খাদ্য মূল্যস্ফীতি হলো আমাদের ফুড ইনফ্লেশনটা সবচেয়ে বেশি। এটা আমি এরপরে আসছি। এখন বলি যে এই খাদ্য মূল্যস্ফীতি যখন বাড়ছে তখন আমাদের কৃষির উৎপাদনটা তো বাড়াতে হবে। কৃষির উৎপাদন যদি না বাড়ায় তাহলে খাদ্য মূল্যস্ফীতি যত কথাই বলেন এটাতে কাজ হবে না। এই যে আপনার 30টি পণ্যের কৃষি সংশ্লিষ্ট 30টি পণ্যের ট্যাক্স কমানো হয়েছে, উৎস কর এটা কমানো হয়েছে, তার কি কোনো প্রতিফলন বাজারে আছে আজকে বা কালকে? কোনো প্রতিফলন আমাদের খবরের কাগজগুলো আমি দেখেছি, আপনাদের সাংবাদিকরা এখানে রিপোর্ট করছে, কোনো প্রতিফলন নাই। এর আগে যে চাল সহ বিভিন্ন জিনিসপত্র আনার জন্য আপনার চিনি, তারপরে এই
আপনার পেঁয়াজ এবং অন্যান্য পণ্য আমদানি করার জন্য আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল। তার কি কোনো প্রতিফলন ঘটেছিল? কোনো প্রতিফলন ঘটে নাই। এই যে আপনি যেই পদক্ষেপগুলো নিচ্ছেন, এই পদক্ষেপগুলো প্রকারান্তরে যারা বাজারটাকে আসলে কবজা করে রেখেছে, বাজারটাকে যারা নিয়ন্ত্রণ করছে, তাদের কি সহায়তা করছে? এবং তারা আগে যদি 10 টাকা লাভ করতো, তারা এখন আরো 12 টাকা লাভ করে। সাধারণ ভোক্তা যারা, সেই সাধারণ ভোক্তার কাছে এটা গিয়ে সুবিধাটা পৌঁছে না। এখন একটি জিনিস বলা হয় যে এই যে মার্কেটিং এর কথা বলা হলো, মার্কেটিংটা এগ্রিকালচার মার্কেটিং, যে কিছু পণ্য যখন আমরা করি, যখন উৎপাদন মৌসুম, তখন আমরা সাধারণত কিছু পণ্য যদি কিনে রাখি, সরকার যদি কিনে রাখে, তাহলে এটার একটা পজিটিভ একটা প্রভাব গ্রামাঞ্চলে পড়বে এবং পণ্য মূল্যটা সাংঘাতিকভাবে নেমে যাবে না। এটা হলো ধারণা, যেটা আমরা প্রকিউরমেন্টটা করি। ভারতে কিন্তু প্রকিউর করা হয় 23টা ফসল এবং প্রচুর গোদাম আছে, এগুলোতে রাখা হয় ভারতে। বাংলাদেশে সেখানে আমরা করি শুধু ধান, চাল আর গম, এই প্রকিউর করি। তো এখানে আমরা কিন্তু প্রকিউরমেন্ট প্রাইসটা আমরা সাধারণত 5 থেকে 6% সবচেয়ে বেশি আমরা উৎপাদন খরচের থেকে বেশি দিই। আর প্রকিউর করি সেও 5 থেকে 6% এর বেশি না। তো এটা কমপক্ষে 20% আমাদের প্রাইসটা কৃষকদেরকে দেওয়া উচিত। মানে উৎপাদন খরচের উপর কমপক্ষে 20% তাদেরকে সহায়তা দেওয়া উচিত। আর আমাদের শুধু ধান চাল করলে কি, প্রকিউর করলে কি হবে? এটা করলে তো হবে না। আর 5 থেকে 6% চাল সংগ্রহ করলে কি হবে? এইটা খুবই অপ্রতুল, এটা নামকা ওয়াস্তে করা হয়। কমপক্ষে 10% আমাদের খাদ্য, মিনিমাম 10%। ভারতে 15% করা হচ্ছিল, এখন 20% করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তা আমার মিনিমাম 10% করতে হবে। এবং এখানের মধ্যে যেটা করা হয়, যদি আপনি সত্যি সত্যি প্রভাব বিস্তার করতে চান মাঠে, তাহলে এখন আমাদের যেটা করা হয় সেটা তো খুবই কম, এবং বেশি করা হয় না। যেটা বলা হচ্ছে যে আমাদের গুদাম নেই, এবং এইটা তো বহুদিন ধরে বলা হচ্ছে। এই সরকার আসার পরে এই প্রথম দিকেই বলা হয়েছে আমরা খাদ্য গোদাম করব। তখন আমাদের যে স্বাধীনতার পরে আমাদের 1,10,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হতো সব মিলে। এখন আমাদের 4.5 কোটির চাইতেও বেশি খাদ্যশস্য আমরা উৎপাদন করি। তাহলে এখন তো আমাদের অনেক বেশি খাদ্য গোদাম করার জন্য রিকোয়ারমেন্ট আমাদের অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি খাদ্য গোদামে রাখতে হবে। তো সেই জন্য আমাদের সেই গোদাম তৈরি করতে হয় না। আমাদের এখন আছে 22 লাখ টন খাদ্যশস্য রাখার কথা। তবে এবার বলছে যে এই বছর শেষে তারা 29 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন গোদাম করবে, এবং 25 সালের মধ্যে 37 লাখ টন ধারণ ক্ষমতা করবে। তা আমার মনে হয় যে এটা কমপক্ষে 45 লাখ টন হওয়া উচিত, এবং এটা শুধু বললে হবে না, এটা কার্যকর করা উচিত। যদি সত্যি ভাবে আমরা যখন কৃষকের কাছে যখন দামটা কমে যায় এবং কৃষক তখন বেশি করে আমরা পণ্য সরকারিভাবে কিনতে পারি, এবং যখন বাজারে দাম চড়ে যায়, মার্কেট ইন্টারভেনশনের দরকার হয়, তখন যাতে বেশি করে পণ্য বাজারে ওপেন মার্কেট সেল দেওয়া যায়, যাতে করে বাজারে তার একটা প্রভাব পড়ে, দামটা অবদমিত হয়। প্রথমে আমি একটু এই বিষয়ে অন্যদিকে যেতে, আমরা বিশ্বের যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে, যদি যুদ্ধ ছাড়া আমাদের জন্য চ্যালেঞ্জগুলো দেখে যাই, সেটি হচ্ছে কৃষি, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন। এই তিনটি মোকাবেলা আসলে আমাদের বাজেটে কোনো নির্দেশনা রয়েছে কিনা? যদি আমরা দেখি যে বিদ্যুতের উৎপাদন ক্ষেত্রে মানে জ্বালানির চাহিদা থাকলেও প্রকল্প নেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে, জলবায়ু পরিবর্তন শুধু বিদেশ থেকে টাকা আনা যায় কিভাবে সেই প্রকল্পগুলোর দিকে চিন্তা। আর কৃষি তো আমরা দেখলাম যান্ত্রিকীকরণ করা বা অন্য যে বিষয়গুলো, সেদিকে বরাদ্দ আসলে নেই বললেই চলে। তাহলে আগামীতে কি কি চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে? এই তিনটার মধ্যে দুটোর ব্যাপারে আমাদের সরাসরি কাজ করার আছে। একটা হলো কৃষি,
কৃষিতে আমরা বরাদ্দ বাড়াতে পারি, কৃষির জন্য গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে পারি, এবং কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে সরকার ভূমিকা পালন করতে পারে, যাতে উৎপাদকরাও তারা পায়, তাদের মূল্য পায়, এবং ভোক্তারাও যেন স্বল্প দামে জিনিসটা পায়। এটা সরকার করতে পারে, এবং এটা করার জন্য বাইরের কোনো লাগবে না, কোনো রকেট সায়েন্স লাগবে না। এখানে আমাদের সাধারণ জ্ঞান যা আছে তা দিয়ে আমরা করতে পারবো। আর একটা কি, জলবায়ু বিপর্যয়। এই যে কয়েকদিন আগে রামেলের আঘাত হলো, উপকূলের বেড়িবাঁধগুলো ভেঙে গেল, লোনা পানি ঢুকে গেল, আর জমিতে লোনা পানি ঢুকে যাওয়া মানে ফসলের ক্ষতি হবে। তাহলে আমাদের এই বেড়িবাঁধগুলো নির্মাণ করার জন্য কি আমাদের মঙ্গল গ্রহ থেকে লোক নিয়ে আসতে হবে? তাই সেই কাজগুলো আমরা করতে পারলাম না কেন? একবার জমিতে লোনা পানি ঢুকলে স্বাভাবিক প্রক্রিয়ায় অন্তত 4 বছর থেকে 5 বছর লাগবে সেই লবণাক্তটা ওয়াশ করতে। তা ফলে আমাদের বেড়িবাঁধটা নির্মাণ করা দরকার, 1। 2 নম্বর হচ্ছে আমাদের যেটা হলো যে আমাদের খরা এবং লবণাক্ত সহিষ্ণু আমাদের জাত উদ্ভাবন হয়েছে, কিন্তু এটা কৃষকের কাছে পৌঁছানোর প্রক্রিয়াটা নাই। আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো এ পর্যন্ত প্রায় 112 ধরনের নানা ধরনের উচ্চ ফলনশীল এবং আধুনিক জাত আবিষ্কার করেছে ল্যাবরেটরিতে। তারা প্রমাণ করেছে সমস্ত কিছু এটা সক্ষম, আমাদের এই আবহাওয়াতে এটা ভালো ফলন দেবে, কিন্তু কৃষকের কাছে পৌঁছে দেওয়ার সেই আয়োজনটা কে করবে? ফলে জলবায়ু বিপর্যয়ের আঘাত মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে, আমাদের কৃষিতে উৎপাদন আরও বাড়ানোর সক্ষমতা আমাদের আছে, কিন্তু দরকার এখানে বরাদ্দ বাড়ানো, এখানে নজরটা দেওয়া। আর জ্বালানি তেলের ক্ষেত্রে যেটা, এখন জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফার্নেস অয়েল, ব্যবহার করি গ্যাস, এবং ব্যবহার করে কয়লা। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়ে 4 টাকা, কয়লা দিয়ে করলে 6 টাকা, ফার্নেস অয়েল দিয়ে করলে 17 টাকা। কিন্তু আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যত আগ্রহী, ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যত আগ্রহী, কয়লা এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু ততটা আগ্রহী না। এটাও একটু খেয়াল রাখতে হবে। তাহলে উচ্চ মূল্যের বিদ্যুৎ উৎপাদনের আগ্রহটা কেন? কিংবা ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে এত আগ্রহ কেন? তাহলে যেখানে লুণ্ঠন আছে সেখানে আগ্রহটা বেশি। তাহলে জনগণ যেখানে, সেখানে আগ্রহ কম, লুটপাট যেখানে, সেখানে আগ্রহটা বেশি। ফলে লুণ্ঠনমূলক এই যে অর্থনীতি, এবং সেটা যে সরকারের সহায়তায় যারা করে এবং সরকারের চারপাশের থেকে যারা করে, এবং কত দ্রুত ধনী হওয়া যায়, সেই দ্রুত ধনী হওয়ার উপায় আর কি আছে? অসৎ পথে টাকা উপার্জন করা ছাড়া দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় আছে? ফলে দ্রুত ধনী হওয়ার এই রেসে যেহেতু বাংলাদেশ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে, যে কারণে কৃষি এবং জলবায়ু বিপর্যয় এই দুটোর দিকে নজরের চাইতেও জ্বালানির ব্যাপারেও আমাদের নজরটা বেশি। আমদানি নির্ভর আমাদের একটা জ্বালানি নীতি এখানে তৈরি করা হয়েছে। তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ যে 3টা খাতের কথা আপনি বললেন, 3টা খাতকেই ম্যানেজ করা সম্ভব, আমাদের যে সীমিত রিসোর্স আছে তা দিয়ে সম্ভব। প্রয়োজন এখানে একটা জনগণের পক্ষের সরকার, এবং সেই অনুযায়ী কাজ করা। স্যার, আমরা সেই দিয়ে 2 মিনিটে শেষ করে দিই। কৃষি যান্ত্রিকীকরণের কথা বলা হয়েছে, সেই জায়গাটা আসলে কৃষি যান্ত্রিকীকরণে আমরা কিন্তু উৎসাহিত করছি। বাংলাদেশ গভর্নমেন্ট এটা 50% যন্ত্র কেনার জন্য কৃষকদেরকে ভর্তুকি দিচ্ছে, এবং কিছু কিছু এলাকায় যেমন হাওর এবং অন্যান্য এলাকায় যেটা সমস্যা সংকুল, ওইসব এলাকায় 70% দিচ্ছে। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে যে এখন তো ডলারের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে কৃষি যন্ত্রের দাম অনেক বেড়ে গেছে, এবং যেটা হয়তো 20-22 লক্ষ টাকা ছিল, এটা 30-32 লাখ টাকা হয়ে গেছে। এখন তো ওই সাবসিডিতে কৃষক আর এটা কিনতে পারছে না, কাজে এখানে সাবসিডি। আর যেই কথাটা আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন রতন সাহেবকে, যে আমাদের এই যে আবহাওয়া পরিবর্তন এবং এই যে জলবায়ু এবং এই ক্ষেত্রে আমাদের কৃষি এবং জলবায়ু, এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে এবং কি করে, তার বাজেটের রিফ্লেকশনটা কি? দেখেন, জলবায়ুর ক্ষেত্রে কিছু কিছু তো করেছে, এবং এটা তো আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি সেটাতে করে। এটা কৃষি মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়, তাদেরকে আলাদাভাবে দেওয়া দরকার, এবং গবেষণা বাজেটটা বাড়ানো দরকার। আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি, কিন্তু এখন পর্যন্ত মাত্র কৃষি জিডিপির 0.4% বাজেট কৃষি গবেষণায় দেওয়া হয়, আর সার্বিক গবেষণায় দেওয়া হয় 0.3%। এটা কমপক্ষে 1% হওয়া দরকার, এবং এটা পুরোপুরিভাবে যাতে কাজে লাগে এবং খরচ হয়
সেটা নিশ্চিত করা দরকার। জি, আলোচনা শোনার জন্য রাজিকুজ্জামান রতন এবং অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।